জুন সেখান থেকে যেতে চাচ্ছিল, তার জন্য লি বলে তুমি থাকো, তোমার জিত নিয়ে আমি চলে যাচ্ছি। তারপরে লি পিছে ঘুরে দেখতে পায় জুন অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর লি তার পিঠে উঠিয়ে তাকে তাদের বাসায় নিয়ে আসে। পরে সিমটি গার্ড হয়ে দেখানো হয় জুন এখন বেশ সুস্থ হয়ে গেছে। তার জন্য লি বলে তুমি দাঁড়াও, আমি তোমার জন্য একটি স্যুপ নিয়ে আসি। জুন মনে মনে ভাবে সে আবার মিথ্যে বলছে না তো। তারপরে লি স্যুপ দিলে জুন বলে এটাতে তুমি কিছু মিশে দাওনি তো? তুমি আবার মিথ্যে বলছো না তো? এটাতে তুমি কিছু মিশে দিতে পারো যাতে আমার শরীরটা খারাপ হয়ে যায়। তারপরে লি বলে আচ্ছা তোমার এটা খেতে হবে না, তুমি ফল খাও। তারপরে জুনের একটি অতীতের কথা মনে পড়ে, সে ঠিক তার প্রিয় মানুষটাই এভাবে তাকে খাইয়ে দিত। তারপরে আচ্ছা দাও আমি খাচ্ছি। তারপরে সিমটি কার্ড হয়ে আমাদের ডাইনিং টেবিলে দেখানো হয়। জুন বলে তোমাদের অনেক ধন্যবাদ আমার এরকম সেবা করার জন্য। তারপর জুনের আরেকটি অতীতের কথা মনে পড়ে, তারা শত্রু দলের সাথে লড়াই করছিল, কিন্তু তাদের দলের সংখ্যা অনেক কম হওয়ায় এক পর্যায়ে তারা পালাতে শুরু করে, তাদের ঘোড়ার ওপর বসে। তারা এক পর্যায়ে পালাতে গিয়ে শত্রুদের একটি ট্রাপে পড়ে যায় তারা। তারপরে জুন বলে এখন আমরা কি করব? এখন তো আমরা অনেক ব্যথাও পেয়েছি, আমাদের ঘোড়াটাও চলতে পারবে না। তারপরে লি বলে তুমি 1 মিনিট দাঁড়াও, এখানে তুমি তো অনেক ব্যথা পেয়েছো, আমি ওদের সাথে যুদ্ধ করে আসছি। তারপরে লি বলে এবার আমার সাথে তোরা যুদ্ধ করে দেখা। তারপরে যুদ্ধ শুরু হলে লি হারতে থাকে। এক পর্যায়ে তার পেটে হঠাৎ করে একটি তলোয়ার ঢুকিয়ে দেয় শত্রু দলের প্রধান। সে সিমটি কাঠ হয়ে আমাদের বর্তমানে নিয়ে আসা হয়। লু একটি রেস্টুরেন্টে এসেছে খাবার খেতে। সে ওয়েটারকে লিয়ের দেওয়া টাকাগুলো দেয়, যারা প্রথম পর্ব দেখেছো তারা জানোই। তারপরে ওয়েটার বলে এখানে একটি প্যাকেট আছে, এই প্যাকেটটি কিন্তু কোনো নর্মাল প্যাকেট না। যখন দুটো অ্যাডাল্ট ছেলে মেয়ে একসাথে হয় তখন এই প্যাকেটটি তারা ব্যবহার করে। তারপরে লি মনে করতে থাকে সে এই প্যাকেটটি কোথা থেকে পেয়েছে। একদিন সে গোসল করার জন্য ওয়াশরুমের সামনে দাঁড়িয়েছিল। তারপর সেখানে লি আসে এবং লি আর জ্যাং কিন্তু মজা করতে থাকে। সে গোসল করে বের হলে সে সোফা থেকে এ প্যাকেটটি কুড়িয়ে পেয়েছিল। সেই কথাটি মনে করতেই তার বুকটা কেমন করে ওঠে, মনে করে জ্যাং লিয়ের কোনো ক্ষতি না করে দেয়। তার জন্য সে তাদের অফিসে চলে আসে। লি জুনকে দেখে তার মাথায় থাবড় দিয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? লি ভাই তার কোন দিকে তাকা রয়েছে, সে এটা বুঝতে পেরে তার ব্যাগ দিয়ে তার জায়গাটা থেকে নেয় বুকটা। তারপরে লি জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? লি সেই প্যাকেটটি দেখিয়ে বলে এটা দেখে আমার অনেক চিন্তা হচ্ছিল তোমার জন্য। লি বলে আচ্ছা তোমার আবার আমার জন্য চিন্তাও হয় নাকি? তারপরে জুন বলে দেখি দেখি তোমার আবার কোনো ক্ষতি হয়নি তো? লি বলে না আমার কোনো ক্ষতি হয়নি, চলো এখান থেকে আমরা চলে যাই। সিমটি কাঠ হয়ে আমাদের দেখানো হয় তারা একটি মলে এসেছে। জুন এই মলের কিছু জানে না দেখে সে একটি মেয়ের পিছে যেয়ে তার মতো হাঁটতে থাকে, নানা চশমা পরে ভাব নেয়, আবার একটি মেয়ের খাবারও খেয়ে নেয়। তারপরে লিফটে উঠলে লিয়ের সাথে সে লুকাচুরি খেলে। একটি দোকানে গেলে তার একটি ড্রেস অনেক পছন্দ হয়ে যায় এবং লি তাকে দেখে পুরাই ক্রাশ খেয়ে যায়। তারপরে লি দোকানদারকে জিজ্ঞাসা করলে এই ড্রেসটির দাম দাম শুনে তার পুরাই অবাক হয়ে যায়, কারণ দাম অনেক বেশি ছিল এবং তার কাছে এত টাকা ছিল না। কিন্তু জুন ছিল নাছোড়বান্দা, সে এটাই নিয়ে ছাড়বে। তার জন্য লিয়ে সমস্ত টাকা সে পুরাই উড়ায় দেয়। তারপরে লিয়ে একটি দোকানে যায় তার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। সেখানে দোকানদারের সাথে তার ঝগড়া লেগে যায়, কারণ দোকানদার বলছিল এটি তার সাইজের এবং জিলি বলছিল এটি তার সাইজের না। তারপরে দোকানদার বলে তোমার বয়ফ্রেন্ডকে বলো এটা তোমার সাইজের নাকি না। তারপরে লি তার হাত দিয়ে দেখিয়ে দেয়, সে এটা দেখে পুরাই অবাক হয়ে যায়। তারপরে লি জিজ্ঞাসা করে তুমি এটি কিভাবে জানলে? তারপরে জুন বলে কেন, আমি তো তোমাকে একদিন দেখেছিলাম। সে ঘরে ঢুকতে যেয়ে হঠাৎ করে এই ঘটনাটি ঘটে যায়। পরে সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। পরের দিন সকালে কতগুলো ছেলে মেয়ে তাকে মারতে আসে, তবে তারা শত্রু। আসলে তারা জ্যাংকে
সুপার পাওয়ার টেস্ট করতে এসেছে। এখানে মেয়েটি বলে আজকে দেখবো তোর কোন বয়ফ্রেন্ড তোকে এসে বাঁচায়। হঠাৎ করে ওখানে জুন এসে সবার সাথে একাই লড়াই করতে শুরু করে। এই সুপার পাওয়ার দেখে মেয়েটি এবং পুলিশটি পুরোই অবাক হয়ে যায়। তারপরে জুন লিকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং পুলিশটি তার তরোয়ালটি উঠিয়ে নেয়। পরে দেখানো হয় জুন লিকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল এবং বলছিল তুমি না অনেক একটি সাহসী মেয়ে। তারপর লি বলে সব দোষ ছেলেদের, ওখানে সবাই ছেলে ছিল। তারপরে জুন বলে তাহলে কি আমারও দোষ, আমিও তো ছেলে। তারপরে সে তাকে জাপটে ধরে বলে আজকে তোমাকে দেখাচ্ছি ছেলেদের দোষ নাকি ছেলেদের দোষ না। তারা একটুখানি রোমান্টিক মুহূর্ত সিম হয়ে যায়। ঠিক তখনই চুষিয়া চলে আসে এবং লি তাকে লাথি দিয়ে খাট থেকে ফিরে। তারপরে লি জিজ্ঞাসা করে তুই আবার কখন এলি? তারপরে চুষিয়া বলে আমি কখন এসেছি, তোরা তো হাওয়ায় উঠতেছিলি। তারপরে চুষিয়া বলে এনে তোদের জন্য শাকসবজি এনেছি। তারপরে চুষিয়া বলে আজকে পেয়েছি তোমার একা। তারপরে লি বলে এই ডাল পুড়ে যাচ্ছে। সে এতে বলে ডাইনিং এর থেকে দৌড় মারে। তারপরে সিমটি কাট হয়ে আমাদেরকে দেখানো হয় লি গোসল করতে এসেছে এবং সে তার বুকে কাটা রাখতে দেখে বলে আমি কি তোমায় ফিরে নিচে যেতে পারবো প্রিয়তমা? তারপর কতদিন পর লি তার মায়ের কবরে ফুল এবং ভোগ দিতে আসে। লি বলে আমার জন্যই আমার বাবা মা মারা গেছে, আমি তাদের একটা কথাও শুনতাম না, আমি অনেক খারাপ মেয়ে তাই না বলো জুন? আমার হাতেই আমার মা মারা গেছে। আসলে লি আগে অনেকটাই ফাজিল ছিল। সে তার বাবা মার একটা কথাও শুনতো না। তার বাবা মা বলতো গাড়ি আস্তে চালাতে, কিন্তু সে চালায় না। তার জন্য সে একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে এবং সেখানেই তার মা বাবা মারা যায়। আসলে লি তার মা বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করত। তারপরে জুন বলে অতীতে সব বললে আমাদের বর্তমানে বেঁচে থাকা লাগে, তুমি এইসব কথা ভুলে যাও। সে এই কথাটি বলে তাকে বুকে জড়িয়ে নেয় এবং সে বলে আর কেঁদো না। তারপরে সে একটি অতীতের কথা মনে পড়ে। তারও কষ্ট হলে ঠিক তার প্রিয় মানুষটার বুকে সে মাথা রেখে অনেক কান্না করত। সে এইসব ভেবে অনেক মজা পেতে থাকে। তারপরে তারা বাসায় ফিরতে থাকলে জুন বলে তুমি জানো তুমি আমার প্রিয় মানুষটার মতো দেখতে, কিন্তু সে অনেক সুন্দর এবং সাহসী ছিল। তারপরে লি বলে তুমি বলতে যাচ্ছ তোমার কোনো প্রিয় মানুষ আছে? আমার তো মনে হয় তোমার কোনো প্রিয় মানুষই নেই, তুমি আমাকে ইনডাইরেক্টলি প্রপোজ করছো। তারপরে লি বলে না না তুমি এসব কি বলো, আমার প্রিয় মানুষটা তোমার থেকে অনেক সুন্দর এবং সাহসী ছিল। তারপরে বলো এটা সত্যি কিনা? লি বলে। তারপরে জুন বলে আচ্ছা তাহলে তোমার মনে হয় আমি তোমাকে প্রপোজ করছি, তাহলে এটাই ঠিক আছে। তারপরে সে তাকে জাপটে ধরে অনেকক্ষণ মজা করতে থাকে। তারপরে তারা অনেক হ্যাপি মুহূর্ত কাটায়। তারপরে রাতে তারা রাস্তা দিয়ে হাসছিল এবং জুন তার পিছে ছিল। হঠাৎ করে সে গাছের ভিতর একটি বিড়াল আটকে থাকে দেখতে পায়। তারপরে সে তার সুপার পাওয়ার দিয়ে সেটিকে নামিয়ে নিয়ে আসে এবং লি বলে তোমাকে না বলেছি রাস্তায় এরকম তোমার সুপার পাওয়ার দেখাবে না, তাতে আমাদের সমস্যা হতে পারে। তারপরে জুন বলে আচ্ছা সরি আর আমি দেখাবো না। পরে সে এই সময় তাকে সব সময় প্রোটেক্ট করতো। একটি সাইনবোর্ড মাথায় এসে পড়তে রাখলে সে বাঁচিয়ে নেয়। একদিন জুন লিকে তার অফিসে ছাড়তে আসলে সেই মেয়েটি জিয়াও তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু জুন তো কোনো সাধারণ মানুষ না, সে তার গাড়ির উপর দিয়ে চলে যায়। আসলে জিয়াও তার সুপার পাওয়ারটি টেস্ট করতে এসেছে, কিন্তু জুন তো কিছুই না বুঝে তার গাড়িতে উঠে পড়ে এবং জিয়াও বলে আমি তোমার থেকে তলোয়ার চালানো শিখতে চাই, দেখো আমি তোমার তলোয়ারও নিয়ে এসেছি। তারা দুজন একটি তরল চালানোর জায়গায় যায় এবং সে তার সাথে একটু ইন্টিগ্রেট হওয়ার চেষ্টা করে এবং জুন বলে তুমি তলোয়ার চালানো শিখতে চাও তাই তো? তারপরে সে তার শার্টটি খোলাতে চলে এই তুমি এইসব কি করছো? তারপরে জুন বলে তুমি তলোয়ার চালাতে শিখতে চাইলে শিখো, নাহলে আমি চলে যাব। তারপরে সে পিছে ঘুরলে এইসব দেখে পুরাই শকড হয়ে যায় এবং জুন বলে তুমি তোমার
শরীর দেখাবে না, উল্টো সে তো শরীর দেখাতেই থাকে। তারপর সে তাকে জাপটে ধরে এবং জুন বলে তুমি যদি এরকম করো তাহলে আমি তলোয়ার দিয়ে তোমার মাথায় একটাই বাড়ি মারবো। তুমি তরল চালানো শিখতে চাও না। তারপরে সে তো ওখান থেকে চলে যায়। তারপরে সিমটি কাট হয়ে দেখানো হয় জুন ও জ্যাং একটি রেস্টুরেন্টে এসেছিল খাবার খাওয়ার জন্য, কিন্তু জুনের একটু দেরি হয়ে যাওয়ায় সে তার থেকে সরি চায় এবং সে কিন্তু এখন সবসময় তার সাথেই থাকে। এইসব ভেবে লি তাকে একটি কিস করে দেয়। সে অনেকটাই লজ্জা পেয়ে যায়। তারপরে সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এবং জুন ভাবতে থাকে এটা কি সত্যি সে কিস করলো নাকি আমার ভুল হয়েছে কোনো জায়গায়। তারপরে তারা দুজন একই কথা ভাবতে থাকে। লি ভাবতে থাকে আমি আবার এটা কিভাবে করলাম। তারপরে জুন ভাবতে থাকে সে কি সত্যি আমাকে কিস করেছে, সে কি সত্যি ভালোবাসে, আমি তাকে জিজ্ঞাসা করেই ছাড়বো। একদিকে সে ভাবছে তাকে কিভাবে বলবে। তারপরে জুন বলে আমি তাকে জিজ্ঞাসা করেই ছাড়বো যে আমাকে সে ভালোবাসে নাকি। তারপরে লি তার সামনে এরকম একটা ভাব করতে থাকে যে কিছুই হয়নি। তারপরে সে কথাটি বলতেই পারে না। তারপরে সে বলে ইস, আবার সে আমাকে কিছু বলতে আসছে নাকি। তারপরে সে কথাটি বলতে না পেরে তার রুমে যে বাচ্চাদের মতো এরকম করতে থাকে। তারপরে জুন এবং চ্যান একটি হেয়ার কাটার জন্য একটি সেলুনে যায় এবং তারা দুজন তাকে ফলো করতে গিয়ে সেলুনে চলে আসে। আসলে এ কিন্তু তার এখানে চুল কাটতে এসেছে। দুজন বান্ধবী গোয়েন্দাগিরি করতে করতে চলে এসেছে বলে তাদেরও কিন্তু একটি হেয়ার কাট দেওয়া লাগে। তারপরে জুনের হেয়ার কাট দেখে তারা দুজন তো পুরাই একবারে ক্রাশ খেয়ে যায়। তারপরে তারা দুজনে বলতে থাকে ইস, কি আমরা দুজন একটা কাট দিলাম রে বাবা। আর জুনের কাটটা কি হয়েছে, মালটা কিন্তু দেখতে সেই আসছে। তারপরে তার নতুন হেয়ার কাট নিয়ে তার সামনে যে বলে আজকে আমি বলে ছাড়বো যে আমি তাকে ভালোবাসি। কিন্তু লি তাকে পাত্তা না দিয়ে তার রুমে যেতে থাকলে বলে হেই বলো তো আমার চুল কাটাটা কেমন হয়েছে। তারপরে লি বলে তোমার চুল কাটা কেমন হয়েছে আমি বলে কি করব, হ্যাঁ তোমার প্রিয় মানুষটার কাছে যে তুমি জিজ্ঞাসা করো। তারপর সে তার রুমে চলে যায়। তারপরে বলে এর আবার কি হলো। তারপরে সে রান্না করে তার প্রিয় খাবার, মানে লিয়ের প্রিয় খাবার। তারপরে সে একটি রোমান্টিক গান চালিয়ে দেয়। তারপরে লি আবার ভাবে ওর আবার কি হলো। তারপরে জুন বলে তুমি করো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি শুধু একবার। আসলে সে খাওয়ার নাম করে তাকে কিস করতে চায়, কিন্তু সে খাবার খাওয়াতে গিয়ে কিস করতে পারে না। সে বলে আরেকবার প্লিজ প্লিজ, আরেকবারই আমি খাইয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর কিস করতে যেয়ে তার মুখের ভিতরে সমস্ত নুডলস ফালিয়ে দেয়। তারপরে এলি বলে দেখ তার নুডলসই খাবো না, তুই থাক এখান থেকে। তার তো পুরো পাওয়ার হয়ে যায়। তারপরে এসে চলে যেতে লাগলে তাকে আবার ধরে ফেলে। এখানে একটু রোমান্টিক মুড হয়ে যায়। তারপরে লি বলে তুমি আমাকে ছেড়ে দাও। তারপরে জুন আসলেই তাকে ছেড়ে দেয়। তারপরে চুষিয়া বলে থাক তোর নুডলস নে, তোর নুডলসই আমি খাবো না। তারপরে সে তাকে তার আবার রুমে ডাকে তুমি আবার একটুখানি এদিকে আসো। তারপরে লি তাকে মেয়ে পটানোর ট্রিক, মানে ভিডিও দেখাতে থাকে। তারপরে জুন বলে আমার মেয়ে পটানোর ট্রিক দিয়ে আবার কি হবে। তারপরে লি বলে তোমার দরকার হবে তুমি দেখো। তারপরে জুন বলে ইস, আমার প্রিয়তমার চেয়ে আবার কেউ সুন্দর হতে পারে নাকি, আমার প্রিয়তমাই সবচেয়ে সুন্দর। তারপরে লি তাকে তার রুম থেকে একদমই বের করে দেয় এবং সে কিন্তু অনেকটাই রেগে যায়। তারপরে ওর সাহস কত আমার ওপর কথা বলে। তারপরে সিমটি কাট হয়ে দেখানো হয় জুন ও জ্যাং একটি রেস্টুরেন্টে এসেছে এবং জ্যাং বলে বলো আমার ট্রিকটি পুরো কাজে দিয়েছে তাই না। লি তো পটে গেছে। তারপরে জুন বলে তোমার ট্রিক একদম ফালতু, উল্টো ওই আমার উপর রেগে গেছে। তারপরে বলে ও আচ্ছা এই ট্রিকটি কাজে দেয়নি, আমি তোমাকে আরেকটি ট্রিক শিখিয়ে দিচ্ছি। তুমি প্রথমে যে কোনো মেয়ের হাতটি ধরবে, তারপরে বলবে তুমি কি আমাকে ভালোবাসো।
তারপরে এইসব কথা তারা দুজন কিন্তু বাইরে থেকে শুনছিল। তারপরে তারা একটুখানি লিপসিং করে বোঝার চেষ্টা করে। তারপরে চ্যাং বলে, "তুমি আমার গালটি শক্ত করে ধরে বলো আমি তোমাকে অনেক ভালোবাসি।" তারপরে তারা দুজন এইসব লিপসিং করে তো বুঝিয়ে দেয়। তারপরে ওই মেয়েটি বলে, "বান্ধবী ওরা দুজন দুজনকে ভালোবাসে।" তারপরে জ্যাং খাবার খাওয়াতে গেলে তারা দুজন এসে এইসব করতে ধরা খেয়ে যায়। তারপরে ওরা দুজন তো মারামারি করতে থাকে। তারপরে লি সেখান থেকে চলে যেতে লাগে। তারপরে তারা দুজনের ভিতরে মারামারি লেগে যায়। তারা দুজন ভাবে এরা কে নাকি ভাই? আসলে আমিও ১ম এ বলছিলাম, তারপরে বুঝতে পারছি। আমাদের ওখানে ভয় শোনানো হয় না। আমি তো পুরা শকড হয়ে গেছিলাম। তারপরে জুন বলে, "আচ্ছা তুমি রাগছো কেন? আমার প্রিয়তমা তো তুমি না।" তারপরে লি বলে, "ইস! আমার আবার কিসের হয়?" বলে, "আমি তাকে কিছুই করিনি।" সেটা বলে তাকে কিস করতে শুরু করে। তারপরে বলে, "ও আচ্ছা, তার মানে তোমরা আমাকেই পটানোর জন্য সেখানে চেষ্টা করছিলে।" তারপরে জুন বলে, "হ্যাঁ, তুমি ঠিকই ধরতে পেরেছ। আমি তোমাকেই ভালোবাসি।" তারপর সে এসব বলে আবারও কিস করতে শুরু